বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রক্তিম রয়েছি তোমাদের সঙ্গে। আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি দুর্ধর্ষ গল্প। প্রাচীনকালে পৃথিবীতে একমাত্র কথা ধ্রুব সত্য ছিল, যেটা হলো সার্ভাইভাল অব দি ফিটেস্ট। অর্থাৎ যে যোগ্য, যে লড়াই করতে সক্ষম, একমাত্র তারাই এই পৃথিবীতে জীবিত থাকতে পারে। কিন্তু তখনকার সময়ের উপজাতিরা শুধুই কি তীর ধনুক বর্ষা দিয়ে নিজেদের টিকিয়ে রাখার উপায় খুঁজে পেয়েছিল, নাকি তারা উপাসনা করত আরো ভয়ঙ্কর কিছু, যা সাহায্য করত তাদের? আজ আমাদের গল্পে থাকছে ঠিক এই রকমই দুই উপজাতি, নাগা আর নেউলি। সাপে নেউলের সম্পর্ক সবাই জানে, কিন্তু এবার এটাই দেখার যে এই দুই উপজাতির মধ্যে সংঘর্ষ বাঁধলে তারা কি শুধুমাত্র তীর ধনুক বর্ষাতে সীমিত থাকে, নাকি পৃথিবীর বুকে টেনে নিয়ে আসে এক ভয়ঙ্কর শক্তিকে? জানতে হলে শুনতে থাকুন প্রীতি চক্রবর্তীর কলমে নাগায়েতের বুড়ি সিজন 1 প্রথম পর্ব। রাত প্রায় গভীর। পাহাড়ি উপত্যকার জঙ্গলের মধ্যে দিয়ে উদ্ভ্রান্তের মতো দৌড়ে চলেছে কিশোরী। বুকের আঁচলের মধ্যে জড়ানো তার দিন সাতেকের পুত্র সন্তান। ফাঁপা বাঁশির শব্দ পেয়ে দৌড়নোর গতিবেগ কিছুটা বাড়িয়েছে সে। তাকে ধরতে বেরিয়েছে নেউলিদের দল। গোটা গ্রাম তন্ন তন্ন করে খোঁজার পর অবশেষে জঙ্গলের পথে পাড়ি দিয়েছে অত্যাচারীরা। তাদের এই শীষ জানান দেয় কাছে পিঠেই তারা খোঁজ চালাচ্ছে। হাতের কাছে কিশোরী সমেত তার শিশুকে পেলেই হত্যা করবে নির্বিচারে। উদ্দেশ্য পরবর্তী নাগাকে চিরতরের জন্য মুছে ফেলা। নাগায়েতদের উপর তাদের এই অকথ্য অত্যাচার আজ নতুন নয়। তাদের ইচ্ছে সমগ্র নাগায়েতদের ধ্বংস করা। এই পাহাড় অরণ্যের বুকে অত্যাচারী কর্তৃত্ব স্থাপন করা। কিশোরীর কোলের পুত্র সন্তানটি পরবর্তী নাগা, নাগায়েতদের প্রধান পুরুষ, রক্ষাকর্তা। জঙ্গলের নিশুতি পথ যেন আর শেষ হয় না। প্রাণ ভয়ে দৌড়ে চলেছে কিশোরী। ভয়ে গলা শুকিয়ে এলেও দুদণ্ড জিরিয়ে দম নেওয়ার কোনো উপায় নেই। কোনো মতে দু হাতে বুকের কাছে জাপটে ধরেছে শিশুকে। সেই শিশুও যেন এবার বিপদের আঁচ পেয়ে তারও স্বরে কেঁদে চলেছে। সেই কান্না যেন জঙ্গলের বুক চিরে প্রতিধ্বনিত হতে থাকে। চোরা নেউলিদের দল ওত পেতে রয়েছে। কোলের সন্তানের মুখের দিকে চেয়ে রয়েছে কিশোরী। রক্ষে করো বুড়িমা, এ অনাচার তুমি হতে দেও নেই। নাগার প্রাণটুকু রক্ষে করো তুমি। নেউলি সর্দার জৈনক এক নারী মূর্তিকে দৌড়ে যেতে দেখে। ওই যে দৌড়ে যাচ্ছে বিষকন্যা, কোলে বোধহয় নিয়ে রয়েছে ওই নাগার ছাকে। কেউ একজন বিষবাণটা বাড়াও দেখি। পিছন থেকে একজন সহসা বাড়িয়ে দেয় তার তীর ধনুক। এই তীরের বিশেষত্ব, এর মুখটা ছিলে কাটা। নেউলিদের এই অস্ত্রে 3টি ভিন্ন বিষের প্রলেপ দিয়ে তা রোদে শুকিয়ে নেওয়া হয়। ফলে এই তীর যদি শিকারের গায়ে বিঁধে যায়, তৎক্ষণাৎ সেই বিষ রক্তের পরশ পেয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে, আর বিষক্রিয়া ঘটে শিকারের মৃত্যু হয়। একেই নেউলিরা বিষবাণ বলে থাকে।
জৈনকের সাথে এগিয়ে চলেছে ৫-৬ ডাকা বুকো যুবক, যাদের দেখলে রক্ত হিম হয়ে আসে। এদের মধ্যেই জগাই আর কালু জৈনকের বিশ্বস্ত অনুচর। দুজনেই আপাতত উদ্বিগ্ন হয়ে দ্রুত পা ফেলছে। বিষ বাণ হাতে পেয়ে একটা হিংস্র ভাব খেলা করে যায় জৈনকের চোখে মুখে। তীব্র রাগে আর ঘৃণায় নেউলি সর্দার তীর তাক করে কিশোরীকে। নিশানা বিদ্ধ হয়ে বাণ গেঁথে যায় তার পিঠে। তীব্র আর্তনাদ জানান দেয় বাণ ঠিকই বিদ্ধ করেছে। বিষের জ্বালায় ছটফট করে ওঠে সারা শরীর। হাতের বাঁধন আরো দৃঢ় হয়ে আসে। যেভাবেই হোক নেউলিদের ফাঁকি দিয়ে আজই পৌঁছে যেতে হবে কোনো নিরাপদ আস্তানায়। রাগে একবার হুঙ্কার দিয়ে ওঠে কিশোরী। রক্তবর্ণা সেই দৃষ্টিতে দেখে নেয় জৈনক আর তার সাথে থাকা বাকি নেউলিদের। নাগায়তের বিশ্বাস অনুযায়ী নাগদাসীর রোষ বড় সাংঘাতিক। কোন জীবন্ত উদ্ভিদ দেহকে নিমেষেই ঝাঁঝরা করে দেওয়ার মতো ক্ষমতা রাখেন এনারা। আবার এনাদের মাতৃসম করুণায় রোগ নিরাময় হয়, দেবীর কৃপাবর্ষণও হয়। বাণের ডগায় তীব্র বিষের উপস্থিতিতে মাথাটা একবার দুলে ওঠে কিশোরীর। তার সন্তান তখনও কেঁদে চলেছে। বোধহয় প্রকৃতি আবারও সাক্ষী হবে এক নির্মম হত্যাকাণ্ডে। কিশোরীর শরীরটাকে একবার ভারসাম্যহীনের মতো দুলে উঠতে দেখে পৈশাচিক হাসি হেসে ওঠে জৈনক। তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, একবার যদি ওই বিষকন্যাকে ছাস হবে হাতে পায়, তারপর ওই নাগায়েতদের কিভাবে যে বাগে আনবো তা শুধু সময়ের অপেক্ষা। গোটা শিলাগাঁওয়ে একটাই রাজত্ব চলবে, তাহলে ওই নেউলি সর্দারের। জৈনকের লালসা দেখেই জগাই জৈনকের ঠিক পাশাপাশি দৌড়ে চলে। ভীত সন্ত্রস্ত হয়ে একবার জৈনকের মুখের দিকে চেয়ে বলে, ছোট মুখে একখানা বড় কথা বলার জন্য ক্ষমা চাই কি হুজুর। বলি, ওই নাগাদের কাছে কি এমন আছে যার জন্য সমস্ত নেউলিদের রাতের ঘুম উঠতে বসেছে? প্রতি উত্তরে ওরে হতভাগা এক বিশেষ মন্ত্র বল। মায়াবিদ্যে আছে ওই জেলে নাগায়েতের দখলে। পাতার খড়মড় শব্দে বনের নিস্তব্ধতা যেন একটু ফিকে হয়ে আসে। কিশোরী একবার চোখ বুজে, সহায় হও বুড়িমা, বলে পুনরায় সে সামনের দিকে দৌড়তে থাকে। পিঠে গেঁথে যাওয়া বিষ বাণের বিষের হাত থেকে রেহাই পাবে না সে নিজে। মৃত্যু নিশ্চিত। মিনিট 10 মধ্যে এই তীব্র বিষ অচল করে দেবে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে। তার আগে শিশুটাকে একটা নিরাপদ আশ্রয় দেওয়া প্রয়োজন। তাই সে ছুটে চলে। গাছের শুকনো ডালপালায় ঘষা খেয়ে চিরে যায় হাত ও পিঠের বহু অংশ। তবুও মুখে রা কাটে না সে। গাছের আঘাতে বিষ নেই, কিন্তু নেউলিদের মনে যে বিষ রয়েছে তাতে ছাড় পায় না অসহায়রাও। জৈনক প্রায় ধরেই ফেলেছিল কিশোরীকে। দূরত্ব ছিল প্রায় হাতখানেকে। মাঝে এক ওক গাছের জন্য রেহাই পেয়ে যায় কিশোরী। বাঁ পাটা ফেলতে গিয়ে ঘটে যায় বিপত্তি। পায়ে কিছু একটা বিঁধে যেতে আর এগোতে পারে না জৈনক। আর্তনাদ করে বসে জৈনক। বাকিরা ঠিক জৈনকের পিছনেই এসে থমকে গিয়েছে। জঙ্গলের এই নিশুতি আধারে পায়ে কি যে বিঁধেছে তা ঠাউর করা যায় না। বাকিরা তখন উদ্বিগ্ন হয়ে জৈনককে ধরপাকড় করতে ব্যস্ত। তাদের মধ্যেই বিপদ বুঝে
হারেন মশাল নামিয়ে ধরতেই দেখে জৈনকের পায়ে এসে ২০ দাঁত বসিয়েছে কাল কেউটে। মিশমিশে কালো শরীরটা নজর এড়ায়নি জৈনকেরও। পায়ে ২০ উগরে দিয়ে শুকনো পাতার নিচে কাল কেউটেটা কোথায় যেন হারিয়ে যায়। হুজুরের এই বিপদে দলের মধ্যে নিস্তব্ধতা, যেন একটা চাপা ভয় খেলা করে যায় জৈনকের চোখে মুখে। কিছুক্ষণ পর একটা অস্ফুট স্বরে জৈনক বলে ওঠে, ওইটা কালকে উঠে না, আমাকে সাপে কেটেছে। বাকি নেউলিরা এখনো হুকুমের আশায় জৈনকের দিকে তাকিয়ে। জৈনকের ভারী শরীরটা মনোবল হারিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। বাকিরা ভীত সন্ত্রস্ত হয়ে জৈনকের বাহু দুটো চেপে ধরে। বহুক্ষণ আগেই কিশোরী তাদের নাগালের বাইরে বেরিয়ে গিয়েছে। পিছু ফিরে আর তাকাতে হয়নি। এ জঙ্গল রাতের বেলায় যেন এক অন্য মায়াবী রূপ নেয়। যতই গভীরে যাওয়া হোক না কেন, জঙ্গলের পথ যেন আর শেষ হয় না। জঙ্গলের প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা ঝোপ কিশোরীর নখদর্পণে। তাও আজ চেনা এই গাছভূমিকে বড্ড অচেনা মনে হচ্ছিল তার। প্রবল যন্ত্রণা, তীব্র অসারতার মতো এক ঘুম এঁকে দেয় কিশোরীর চোখে মুখে। নেউলিরা কিশোরীর সাথে পাল্লা দিয়ে ছুটতে পারেনি। জৈনক তার চৈতন্য হারিয়ে ফেলার আগে একটা তীব্র হুঙ্কার করে, নাগাদের ছাটাকে তোরা বাঁচতে দিসলে, সাপের বিষের শিকার হবে না জানি কত নেউলিরা। অপারগ জেনে নিজের দাম্ভিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি সে। একটা হিংস্রতা ক্ষণে ক্ষণে যেন বেরিয়ে আসতে চায়, কিন্তু অমোঘ নিয়তি তার চলমান স্রোতের সেই তেজ নিভিয়ে দেয়। নিভু নিভু শিখার মতো এক সময় নিভে যায় জৈনকের প্রাণ প্রদীপ। বাকিরা তাকে ধরপাকড় করে ফিরিয়ে নিয়ে গেলেও অবশেষে নিয়ে ফিরতে পেরেছিল জৈনকের শীতল নীলচে শরীর। কিশোরীর পিছু আর তাদের নেওয়া হয় না। জঙ্গলের লতা পাতার ভিড়ে শিশুটিকে নিয়ে সেই রাতের মতো হারিয়ে গিয়েছিল কিশোরী, যেন একরাশ বুনো গুল্মলতা আঁধারের বুকে তাদের সযত্নে ঢেকে রেখেছিল। জৈনকের মৃত্যু সংবাদ শিলাগাঁওতে এসে পৌঁছতেই ক্ষেপে ওঠে নেউলিদের দল। সেই রাতেই গর্ভগৃহের সামনে আটক করা হয় কিশোরীর সহচরী নিতাকে। সাম্প্রদায়িক একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে ঘুম উধাও হয়ে যায় সকলে। নেউলিরা ক্ষিপ্ত হতে উদ্বেগ বাড়ে নাগায়েতদের। সম্প্রতি অকথ্য অত্যাচারের দরুন নিপীড়িত হয়ে নিজেদের এক প্রকার গুটিয়ে নিয়েছে সমগ্র নাগায়েতরা। এখন সেই অসহায় মানুষগুলোর একমাত্র সম্বল বলতে তাদের প্রধান পুরুষ অর্থাৎ নাগা। কয়েকদিন যাবৎ আজ্ঞা বুড়ো মুখে কুলু পেটেছেন। আসন্ন বিপদের আশঙ্কায় তিনি তটস্থ হয়ে রয়েছেন। ওনার মৌনব্রতের দরুন একটা অনিশ্চয়তা যেন ভয়াল রূপে গেঁথে যায় নাগায়েতদের মনে। গর্ভগৃহের সামনে উভয় সম্প্রদায়ের উপস্থিতিতে জৈনকের ভাই জাম্বু নিতাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেন। নেউলিদের নানান অত্যাচারেও মুখে টু শব্দ পর্যন্ত করেননি তিনি। মাটিতে হাঁটু গেড়ে বসে মাথা নত করে এক মনে শুধু বুড়িমাকেই স্মরণ করে চলেছেন। শরীরের বিভিন্ন অংশে অজস্র কাঁটা ফল বেঁধানো হয়েছে তার। হাতে গলায় কালচে রক্তের দাগ স্পষ্ট। ক্লান্ত শীর্ণ শরীরটা শুধুমাত্র মনোবলের জোরে টিকে রয়েছে। হাত দুটো পিছনে শক্ত রশি দিয়ে বাঁধা। পিপাসায় জিভ জড়িয়ে এসেছে তার।
তবুও জাম্বোর সেই পৈশাচিক অত্যাচার থেকে বিরতি পাননি তিনি। দীর্ঘক্ষণের অত্যাচার শেষে যখন কোনো লাভ হয় না, তখন নিতার চুলের মুঠি ধরে জাম্বো। বল মাগি, বিষকন্যা নাগার ওই ছাকে নিয়ে কোথায় গা ঢেকেছে? আমি জানি নে। তুই জানিস না? তবে নাগদাসী জানলো কি করে যে আজ রাতে আমরা গর্ভগৃহ ঘেরাও করব? হ্যাঁ, আমি কিচ্ছু জানি নে, আমি বললাম তো। তুই না জানলে নাগদাসী এটা টের পেল কি করে? নাগকে রক্ষে করবে নাগদাসী, এ অধর্ম সইবে নে বুড়িমা। কথাগুলো যেন জাম্বোর কান অবধি পৌঁছলই না। রাগে ক্ষোভে অন্ধ হয়ে পা দিয়ে শরীরটাকে যেন মাটির মধ্যে পিষে ফেলতে চাইল। কষ্টের একটা চাপা কান্না যেন ক্ষীণ স্বরে শোনা যায়। সেই অসহনীয় দৃশ্য দেখে উপস্থিত মায়েরা তাদের সন্তানের চোখ ঢেকে দেয়। বর্বর নেউলিরা সেই অত্যাচার দেখে উপভোগ করে। জাম্বোর পা ধীরে ধীরে ক্রমশ শরীরের উপরিভাগে উঠে এসে নিতার গলার কাছে থেমে যায়। গলায় পায়ের প্রবল চাপ দিতেই নেউলিদের মধ্যে একজন জাম্বোর উদ্দেশ্যে বলে উঠলেন, ওকে মরতে দেবেন না কর্তা। একমাত্র ওই বলতে পারে নাগায়েতদের ওই মন্দিরখানা কোথায়। মরে গেলেও এই নিতা বলবে নাই, বুড়িমার মন্দির অক্ষত থাকবে। তবে রে বেটি, বেশ বেশ, বলতে হবে না, মর তবে। খুব বেশি পরিশ্রম করতে হয়নি। জরাজীর্ণ শরীরটা আর কতক্ষণই বা টিকে থাকতে পারত। পায়ের চাপ সামান্য একটু বাড়িয়ে দিতেই নিতার জিভ বেরিয়ে আসে। কিছুক্ষণ গোঙানির পর একসময় যন্ত্রণা সহ্য করতে না পেরে অবশেষে প্রাণবায়ু ত্যাগ করে। মৃত্যুর সময় চোখের জল গড়িয়ে পড়ে তার। বিস্ফারিত শেষ দৃষ্টিতে যেন বন্দী হয় জাম্বোর সেই অট্ট হাসি মুখখানা। সমগ্র নাগায়েত সেই রাতে সাক্ষী হয়েছিল নেউলিদের বর্বরতার। বিপদ বুঝে বিষাক্ত শিকড় চিবিয়ে আত্মহত্যা করেন আজ্ঞাপুরো। নাগার অনুপস্থিতিতে যেন জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। তাদেরই মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জাম্বোকে সাবধান করেছিলেন, নগর প্রকৃতির সন্তান, জ্ঞান তো কারোর ক্ষতি সাধন করে না, তবে তাদের নিঃশেষ করলে রোষে পড়তে হয়। স্বয়ং বুড়িমার রোষ। যদিও বয়স্ক মানুষের সেই কথা তুড়ি মেরে হাওয়ায় উড়িয়ে দিয়েছিল জাম্বো। তীব্র শাসানিতে নেউলিদের বুক কেঁপে উঠলেও জাম্বুর এক চুলও পরিবর্তন ঘটেনি। নাগায়েতদের স্থির বিশ্বাস তখনও প্রদীপের নিভু নিভু শিখার মতোই অস্তিত্বটুকু ধরে রেখেছে মাত্র। মাথার উপর অভিভাবকেরা সরে গেলেও এখনো একটা ক্ষীণ আশা রয়েছে। নাগার মৃতদেহ যতদিন না সচক্ষে নাগায়েতরা দেখবেন, ততদিন অবধি নাগা জীবিত আছে, এটাই মেনে আসতে হবে। বিভীষিকার সেই রাত যেন দুঃস্বপ্ন হয়ে তাড়া করে তাদের। বর্বরতার সেই গুঞ্জন যেন জঙ্গলের বুক চিরে পাহাড়ি শুনশান এলাকাতেও এক থমথমে পরিবেশের সৃষ্টি করে। নেউলিরা যখন জয়ের আমোদ প্রমোদে ব্যস্ত, তখন দূরে কোথাও পাহাড়ের কাছেই কেউ নিবিড়ে দুর্বোধ্য মন্ত্র আওড়ে চলেছে। যেন মন্ত্রের জোরে তিনি জাগিয়ে তুলতে চাইছেন এক প্রাচীন শক্তিকে।
যা আদিকাল থেকেই সুপ্ত, বড় প্রয়োজন ছাড়া যাকে জাগিয়ে তোলা নিষেধ। নিষিদ্ধ সেই শক্তিকে জাগিয়ে তুলতে তিনি উদ্যত হয়েছেন। ঝর্ণার ঠিক পিছনে পাথুরে দেওয়ালের গা ঘেঁষে উপরে উঠে গিয়েছে একটা সংকীর্ণ পথ, যা শেষ হয়েছে গুহার অন্দরে। দুর্গম সেই পথ সময়ের বার্ধক্যে বৃদ্ধ। এককালে সেটা নাগায়েতদের আয়ত্তে থাকলেও বর্তমানে সেটা অধরা। পথটা পেরোতে পারলেই গুহার ভিতরে শীতল জমাট অন্ধকার, বাইরে ঝর্ণার জলের শব্দ, কানে তালা ধরিয়ে দেওয়ার মতো। গুহার ভিতরের চাপা নিস্তব্ধতা হাড়ে হিম ধরিয়ে দেয় নিমেষে, আর তার সাথে ভেজা বাতাসে একটা আঁশটানি গন্ধ। আঁধারে এবড়ো খেবড়ো সেই পথ ধরে এগুলো। সামনে মন্দির, খুব প্রাচীন। গুহার ভেতরে বেশ কয়েক পা হাঁটলে মাথার উপরে পাথুরে ছাদ উন্মুক্ত। সচরাচর সেখানে আলোর কোনো হদিশ নেই। অন্ধকারই গ্রাস করে থাকে নাগায়েতদের সেই প্রাচীন মন্দির। একমাত্র জ্যোৎস্নার স্নিগ্ধ আলো সেই উন্মুক্ত ছাদের মধ্যে দিয়ে গুহার ভিতরে প্রবেশ করে। ধ্যানমগ্ন এক সিদ্ধ পুরুষের ছায়ামূর্তি সুস্পষ্ট হয় সেই জ্যোৎস্নার আলোয়। বসার স্থির ভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি বেশ অনেকক্ষণ যাবৎ ধ্যানে মগ্ন, যেন সিদ্ধ বলে বিপদের আশঙ্কা করে ফেলেছেন ইতিমধ্যেই। স্নিগ্ধ চাঁদের আলো তার শরীরে এসে পড়তেই তিনি তার মুদিত চোখ খুলে দেখলেন শুকনো এক পাতার উপর গোটা 5 চন্দন কাঠের টুকরো সামনে পাথরের চাইটার দিকে উৎসর্গ করতেই চাইটা যেন ঈষৎ নড়ে উঠল। একবার নয়, 2 বার নয়, বেশ কয়েকবার সেই চাই নড়ে উঠতেই একটা ক্ষীণ শীতল হিস হিসে শব্দ শীতল নিস্তব্ধতার বুক চিরে পাতাল থেকে উঠে এলো। তাতে অবশ্য এতটুকুও ঘাবড়ে যাননি সেই সিদ্ধ পুরুষ, বরং স্থির নেত্রপল্লবে এক রাস অপেক্ষা মাখা বিস্ময় নিয়ে চেয়ে রয়েছেন তিনি। জ্যোৎস্নার আলোয় পুরোপুরি আলোকিত হতে সুস্পষ্ট হয় পাথরের চাইটা। এটা সাধারণ কোনো পাথর নয়। ত্রিকোণাকৃতি কৃষ্ণবর্ণের সেই আদ্রস্তূপ, বেশ উচ্চ। তারই পিচ্ছিল গা ঘেঁষে মন্ত্র খোদাই করা আঞ্চলিক ভাষায়। এতক্ষণে সেই স্তূপটিকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে একটা নিকষ কালো ছায়া, যা পাথরের ঠিক কাছেই সিদ্ধ পুরুষটির উপরেও ছায়া ফেলেছে। ছায়াকে লক্ষ্য করে একবার মাথা নত করে প্রণাম জানান সেই সিদ্ধ পুরুষ। তিনি নাগায়েতদের প্রধান পুরুষ। শান্ত স্বভাব, মৌন এক শুভ্রতা যেন দিব্য জ্যোতি রূপে ঠিকরে পড়ছে ওনার শরীর বেয়ে। নাগা এতক্ষণে তার মাটির পাত্রে রাখা দুধটুকু 2 হাতে সেই ছায়ার দিকে বাড়িয়ে দিল। নিমেষেই পাত্রে রাখা দুধটা যেন কোনো অদৃশ্য শক্তি শুষে নিল। নাগা তার 2 হাত জোর করে বললেন, বড় বিপদে পড়েছি রক্ষক। এই বিপদ থেকে সমগ্র নাগায়েতদের তুমি রক্ষা করো। ক্ষণক্ষণে সুরে সেই নিকষ ছায়া যেন বলে উঠল, কেন ডেকেছিস আমায়? কি চাই তোর? নাগার কপালে
2-3 ভাঁজ সুস্পষ্ট হতে তিনি ভীত স্বরে জানান, ঘুম। শিলাগাঁও পাহাড়ি উপত্যকার একটা ছোট্ট গ্রাম। সময়টা শীতের। শিলাগাঁও বেশিরভাগ সময় নিজেকে ঢেকে রাখে কুয়াশায়। এখানের অর্ধেকের বেশি জঙ্গল যেন সেই কুয়াশার আড়ালে লুকিয়ে রাখে নিজেদের। জঙ্গলের শাল, সেগুন, পাইন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। প্রকৃতির বুকে ছোট ছোট গ্রামগুলোয় দেখা যায় উপজাতিদের সাধারণ জীবনযাত্রা। এখানের মানুষরা সভ্যতার পরশ যে পায়নি তা নয়, বরং আধুনিকতার কাছে মাথা নত করেনি। সগর্বে নিজেদের বৈচিত্র্য টিকিয়ে রেখেছে। যেখানে শহরের পিচ ঢালাই রাস্তা আজও প্রবেশ করতে পারেনি, সেখানে উন্মুক্ত জঙ্গলেই জীবিকা নির্বাহ করে বেঁচে রয়েছেন এক শ্রেণীর মানুষ। বহিরাগতদের আতিথেয়তায় কোনো ত্রুটি না রাখলেও উপযাজক হয়ে যোগাযোগ করতে কখনোই চান না গ্রামবাসী। এই গ্রামে মূলত 2 উপজাতির বাস, এক নাগায়েত আর অপরটা নেউলি। এছাড়াও কিছু নিম্নবর্গীয় মানুষ আছে যারা যাযাবর সম্প্রদায়ের। গৌরব শহরের ছেলে, কলকাতায় থাকে। নিছকই ছবি তোলার ইচ্ছেকে প্রশ্রয় জানিয়ে তার এই শিলাগাঁওয়ে আসা। পাহাড়ে ঘেরা ছোট এই গ্রামগুলোর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। প্রকৃতির বুকে বন্য জীবনকে ফ্রেমবন্দি করতে পাড়ি দেওয়া এই অজানা গ্রামে প্রথম দিন 4 কাটিয়ে বেশ বুঝে গিয়েছে এই 2 উপজাতির বৈচিত্র্য। যদিও সেই বৈচিত্র্য কখনোই অসুবিধার কারণ হয়ে ওঠেনি তার। শহুরে ছেলে হঠাৎ অজপাড়া গায়ে এসে উপস্থিত হলে প্রথমে একটু আড়ষ্ঠতা ভাব কাজ করলেও পরে ঠিক সয়ে যায়। সকাল সকাল হাতের ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়েছে গৌরব। সঙ্গে রয়েছেন বছর 66 মাধু কাকা। মাধুকে গৌরব কাকা বলেই সম্বোধন করে। গ্রামে আসার সেই প্রথম দিন থেকেই আশ্রয় দিয়েছিলেন তিনি। মানুষটা বড় ভালো। এই গাঁয়ের বুকেই তার বড় দোকান, কাঠের ব্যবসা। এই কয়েকদিনেই বেশ ভালো জমেছে দুজনে। সকালে খাস্তা বিস্কুট চায়ে ডুবিয়ে এক পর্ব খোশ গল্প হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তারপরেই কাকাকে বগল দাবা করে এক প্রকার বেরিয়ে পড়েছে গৌরব। রওনা দেয় পাহাড়ি ঝর্ণার উদ্দেশ্যে। আপাতত গ্রামের কাঁচা পথ ধরেই হাঁটছে দুজনে। গৌরব ক্লান্ত স্বরে বলল, আর কতটা পথ কাকা? সবে তো নেউলি পাড়া শেষ হয়েছে গো। ওধারে নাগাদের বসতি, তারপরেই উত্তরের দিকে জঙ্গল। নাগাদের বসতি? তা এত নিঝুম কেন? নাগায়েতেরা বরাবরই শান্তিপ্রিয় কিনা, ঝোড় ঝামেলায় তারা অভ্যস্তই নয়। শুধু কি? খেপে গেলে সাপের রোষে পড়তে হবে বাছা। তা কেন? মাধু কাকা যেন এইবার একটু প্রস্তুত হলে বিষয়টা গুছিয়ে বলতে শুরু করলেন। সর্পবিদ্যা তাদের দখলে, আর নাগায়েতদের সেই মন্দিরের একবার হদিশ পাওয়া গেলে মহাধনম ঠিক হাতের মুঠোয়। এখানে আবার কোনো মন্দির টন্দির আছে নাকি? মাধু কাকা পরিষ্কার বক্তা না হওয়ায় বিষয়টা একটু মেরে কেটেই বললেন। বাপদাদাদের আমলে শুনেছিলাম বটে, নাগাদের একখানা পুরনো মন্দির রয়েছে, তবে আজ অবধি তার হদিশ পাওয়া যায় না। এ গল্প না গুজব কিচ্ছু জানি না। নাগা পাড়ায় সংকীর্ণ হাঁটা পথ, তার দুধারে ছোট ছোট কুঁড়ে ঘর। তবে এখানের কুঁড়ে ঘরগুলো একটু ভিন্ন ধরনের। বাইরেটা গাছের সুদীর্ঘ শরীর দিয়ে আস্তরণ, আর ভিতরে মাটির প্রলেপ। এখানে কুঁড়ে ঘরগুলো একে অপরের কোনাকুনি স্থানে অবস্থান করছে। ঘরগুলিকে বিন্দু মনে করে তা যদি সরল রেখায় যোগ করা যায়, তবে সেটা একটা জিগজ্যাগ প্যাটার্ন ধারণ করবে। বলা ভালো একটি
অচল অবস্থায় সাপের আকৃতি নেবে। আশ্চর্যের বিষয়, এখানে কুঁড়ে ঘরের চালগুলিও খুবই অদ্ভুত। বর্ধিত কাঠের অংশগুলো যেন চাল থেকে বেশ কিছুটা এগিয়ে নিচের দিকে ঝুঁকে রয়েছে। দূর থেকে একটু অদ্ভুত লাগলেও কাছ থেকে দেখলে আকৃতি স্পষ্ট হবে। আদতেই তা ঠিক অদ্ভুত আকৃতির নয়। ঘরের চালগুলো ঠিক এক একটা সাপের ফনা, যেন বিশাল আকৃতির সাপেরা তার ফনা নত করে দাঁড়িয়ে রয়েছে। গৌরব তার বিস্ফারিত চোখে সেই ঘরগুলোকে একবার ভালো করে দেখে নেয়। মাধু কাকা গৌরবের সেই অপলক দৃষ্টি দেখে বলে, কে অবাক হলে নাকি? ভারী অদ্ভুত আপনাদের এই গ্রাম, যতই দেখি ততই অবাক হই। ওভাবে দেখো না, সবই মায়া, লক্ষ্য স্থির রাখো। হাঁটতে হাঁটতে বেশ কয়েক পা পিছিয়ে পড়েছে গৌরব। মাধু কাকাও আপন মনে কি যেন বলে সামনের দিকে হেঁটে চলেছেন ক্রমশ। বোধহয় ভেবেছেন গৌরব তার সঙ্গেই আছে। মাধু কাকার গলার স্বর যেন হঠাৎই কমে গেল বলে মনে হলো। সামনের একটি কুঁড়ে ঘরের কাছে এসে গৌরবের পা হঠাৎ থমকে যায়। একটা প্রবল আকর্ষণ আর জিঘাংসা মিলে মিশে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো তার। এদিকে মাধু কাকা হাঁটতে হাঁটতে প্রায় বেশ খানিকটা এগিয়ে গিয়েছেন। কথা বলতে বলতে ওনার খেয়ালই নেই যে গৌরব কিছুটা পিছিয়ে পড়েছে। একটা অদ্ভুত সুর যেন মাটির অতল গহ্বর থেকে উঠে আসছে। ক্ষীণ হলেও বেশ একটানা ভাবেই সেই সুর যেন গৌরব টের পাচ্ছে। মাথার ভেতরটা কেমন ঝিমঝিম করে উঠল এবার। সুরের মাত্রাটা খানিকটা বাড়ল মনে হলো। মাথাটা ভার হচ্ছে, যন্ত্রণা করছে। গৌরব যে মাধু কাকাকে ডাকবে সেই শক্তিটাও যেন সে জুগিয়ে উঠতে পারছে না। সুরটা অসহনীয় হয়ে উঠতেই দৃষ্টিও যেন আবছা হয়ে আসলো তার। এক সময় সেই সুর আর সহ্য করতে না পেরে দুহাতে মাথা চেপে মাটিতে বসে পড়ল গৌরব। ঘোলাটে দৃষ্টিতে শুধু মনে হলো কিছু একটা যেন নড়ে চড়ে উঠল। ওই অবস্থাতেই চোখ কচলে ভালোভাবে দেখার চেষ্টা করতেই সেটা স্পষ্ট হলো। বাড়ির সেই বাড়তি কাঠের অংশগুলো, যেগুলো সাপের ফনার মতো, সেগুলো যেন আস্তে আস্তে মাথা চারা দিয়ে উঠছে। আর সাপের সেই জ্বলন্ত চোখ দুটো যেন তাকেই দেখছে। কি অসহনীয় সেই দৃষ্টি! মুখ তুলে তাকানো যায় না। অলৌকিক কিছু একটা ঘটে যাওয়ার ঠিক আগের মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলে গৌরব। শক্ত সামর্থ্য শরীরটা ধরাস করে মাটিতে লুটিয়ে পড়ে। শুধু সম্পূর্ণ অচেতন হওয়ার আগে অস্পষ্ট স্বরে সে বলে ওঠে, মাথাটা ধরে আসছে কাকা। মাধু কাকা যে কিভাবে সেই পরিস্থিতি সামাল দিয়েছিলেন আর কিভাবেই বা তাকে আবার নেউলি পাড়ায় ফিরিয়ে আনা হয়েছিল কিচ্ছু মনে নেই গৌরবের। জ্ঞান আসে মাধু কাকার হাতে জলের ছিটায়। একটা বিষণ্ণ মুখে কাকা তাকিয়ে রয়েছেন তার দিকে। হাতে রয়েছে মাটির তৈরি একটা ছোট্ট ঘটি। সম্ভবত জ্ঞান ফেরানোর জন্য তিনি সে জল ছড়া দিয়েছিলেন গৌরবের চোখে মুখে। কিঞ্চিত সুস্থ বোধ করতেই গৌরব একটু উঠে বসার চেষ্টা করল। মৃদু স্বরে বলে উঠল, আরে এটা কি করলেন কাকা? দিলেন তো নতুন শার্টটা ভিজিয়ে। মাধু কাকা একবার হতবাক হয়ে গৌরবকে লক্ষ্য করে। কি এখন ঠিক আছো? ওই আর কি, প্রেশার ফল করেছিল বোধহয়, তাই। আমি বাবু বেশ ঘাবড়ে গিয়েছিলাম। কি ভেবেছিলেন আপনাদের ওই নাগারা আমাকে বশ করে ফেলেছিল? হ্যাঁ, বালাই শার্ট, তা কেন ভাবতে যাব? ওদের একটা উসুল রয়েছে বুঝলে, অকারণে কারোরই ক্ষতি করে না।
বেশ বেশ, বুঝলাম। তা হঠাৎই এত প্রশংসা করলেন যে? হাতে জল পড়া খানাও তো তাদেরই দেওয়া, তাই তো তোমার জ্ঞান ফিরল হে বাচ্চা। শেষে কিনা ছল চাতুরির আশ্রয় নিলেন, কি না কিসের একটা জল ঢেলে দিলেন গায়ে। হ্যাঁ, মাধু কাকা এবার যেন একটু হেসে উঠলেন। এতক্ষণ পরে গৌরবের কথা যে ওনার মনে ধরেছে তা বোঝা গেল। শোনো ছেলের কথা, কি আর আগের মতো দুর্ভাব আছে নাকি? ওসব আগে হতো, এখন সবাই মিলেমিশে থাকি আমরা। ঝামেলা টামেলা করে কি লাভ বলো? কেন জানি না, নাগাদের কথা শুনলেই গৌরবের মেজাজটা একদম বিগড়ে যায়। মনে একটা অজানা অসন্তোষের সৃষ্টি হয়, গা রিরি করে। শুধু মুখ ফুটে প্রকাশ করতে পারে না গৌরব। মাধু কাকা অবশ্য তার হাবভাবে কিছুটা আঁচ করতে পেরেছেন এই কয়েকটা দিনে। কাকা পিঠে হাত রাখতে খানিকটা চমকে উঠল গৌরব। আচ্ছা, তুমি বরং একটু জিরিয়ে নাও, বেলায় আসবো একবার, ততক্ষণে দোকান থেকে একবার ঘুরে আসি, বুঝলে? গৌরব মাথা নেড়ে কাকাকে সম্মতি জানায়। যাওয়ার আগে কাকা বাইরে থেকে ঘরের দরজাটায় ভেজিয়ে দেন। এখানে ফোনের টাওয়ার পাওয়াটা বেশ মুশকিল, পাহাড়ি এলাকা, তার উপর এখানে যোগাযোগ ব্যবস্থাও বিশেষ ভালো নয়। নানান চিন্তার ভিড়ে ফোনটাই হঠাৎ বেজে উঠতে যেন থই খুঁজে পায় সে। নেটওয়ার্ক তাহলে পাওয়া গেল। তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোনটা বের করে নেয় গৌরব। বাবার কল দেখে কপালে হালকা একটা ভাঁজ পড়ে। ফোনটা রিসিভ করে উদ্বিগ্ন সুরে বলে, হ্যালো। কিরে বেটা, পাহাড়ে গিয়ে তো বাপকে বিমালুম ভুলে গেছিস? হ্যাঁ বাবা, মানে আমি অনেকবার তোমায় ট্রাই করেছিলাম, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য তোমায় কানেক্ট করতে পারিনি। বেশ বেশ, বুঝলাম। তা তুই ঠিক আছিস তো ওখানে? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। মাধু কাকার বাড়িতেই রয়েছি আমি। মধু কাকা? হ্যাঁ হ্যাঁ, বাড়ি ফিরে আমি তোমাকে সব বলবো। তার আগে আমার যেটা বড় কাজ বাকি। কিসের কাজ বলতো? আমাদেরও তো দুশ্চিন্তা হয়, বল। দেখ, তোর মা আমি সারাদিন ঘরে একা থাকি, তাড়াতাড়ি ফিরে আয় বাপ। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আরও কিছু অপ্রয়োজনীয় টুকিটাকি কথা সেরে ফোনটা রেখে দেয় গৌরব। সুদূর কলকাতা ছেড়ে এই শিলাগাঁওতে আসার কারণটা শুধুই প্যাশন নয়, রয়েছে আরও একটা বিশেষ কারণ। বেলা হতেই মাধু কাকা স্ত্রী লতু কাকির রাধা মুরগির ঝোল ভাত খেয়ে খানিকটা বিশ্রাম নেয় গৌরব। এদিকে মাধু কাকাও প্রায় ফিরে এসেছেন অনেকক্ষণ। নানান কথায় মাধু কাকাকে গৌরব বলেই বসে, আচ্ছা কাকা, এই নেউলিরা নাগায়েদের এড়িয়ে চলে কেন? গৌরবের এই প্রশ্নে প্রথমে কিছুই উত্তর দেন না মাধু কাকা। ঘর মুছতে এসে লতু কাকি খানিকটা অবাক হন। অবাক বললে ভুল হবে, রীতিমতো থতমত খেয়ে গেলেন। সেটা অবশ্য মাধু কাকারও নজর এড়াল না। হাতের খয়েরটা মুখে পুড়ে বললেন, ঠিক এড়িয়ে যায় না, আসলে পুরনো শত্রুতা তো, ভুলতে একটু সময় লাগবে। উত্তরটা ঠিক মনোপুত হলো না গৌরবে। কেমন যেন ভাষা ভাষা কথা বলে বিষয়টা কাটিয়ে দিলেন মাধু কাকা। তার মন বলছে লতু কাকির চোখের সাথে কাকার চোখের ভাব বিনিময় হতে বিষয়টা চেপে গেল কাকা। গৌরবের উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে কাকা বললেন, তা বাচ্চা, তোমার ওই কি ফটো টটো সেসব আজ আর তোলা হলো না? কাকা ওটাকে ফটোগ্রাফি বলে। ওইটার কথাই বলছিলাম। দেখো বাবু, আমি তোমাদের মতো অত নেকাপাড়া করিনি, তাই একটু ভুল ইঞ্জিরি বলি। গৌরব একবার টান টান হয়ে সিদ্ধারা সোজা করে বসল। বেরোবো বইকি, এই তো এখনো সন্ধে নামতে বেশ কিছুটা বাকি আছে। লতু কাকি ঘর মুছতে মুছতে মাথা নিচু করে একবার দেখে নেন, তারপর দাঁতের মাথার আঁচল চেপে বলেন, খুব প্রয়োজন না থাকলে
জঙ্গলের ধারে না যাওয়াই ভালো। আপনারা চিন্তা করবেন না, আমি সন্ধে নামার আগেই ঠিক ফিরে আসবো। মাধু কাকার বাড়ি এসে ওঠার প্রথম দিন থেকেই লতু কাকিকে সে বিশেষ কথা বলতে দেখেনি। সেই প্রসঙ্গে সে কাকাকে জানিয়েও ছিলেন। শুধু লতু কাকি বলে নয়, গোটা নেউলিদের মেয়ে বউরাই নাকি এমন কম কথা বলে। যদিও এর নেপথ্যে কোনো যুক্তিসুলভ উত্তর সে খুঁজে পায়নি। তবে এইবার গৌরবের যাওয়ার প্রসঙ্গে মাধু কাকাও কোনো সাড়া দিলেন না। বোধহয় খুব ক্লান্ত ছিলেন, তাই গৌরবকে সঙ্গ দিতে আর আগ্রহী হলেন না। খানিক প্রস্তুতি বাদে ক্যামেরা হাতে একটা সাইড ব্যাগ কাঁধে ঝুলি বেরিয়ে পড়ল সে। ছোট্ট ব্যাগটায় একটা জলের বোতল, রুমাল আর টর্চ ছাড়া আর অন্য কিচ্ছু নেই। অজানা গন্তব্যে পাড়ি দেওয়ার সুখে মুখে একটা হাসি ফুটে উঠল তার। ব্যাগের ছোট পকেটটা হাতড়ালেই যে একটা সিগারেট পাওয়া যাবে না এমনটা নয়, কিন্তু ঠিক সুখ টান দিতে ইচ্ছে করল না। নাগাপাড়া পেরিয়ে জঙ্গলের বেশ খানিকটা পথ সে হেঁটে পেরিয়ে ফেলেছে। আগের মতো সেই অস্বস্তি বা ভীতি কোনোটাই এখন আর কাজ করছে না তার। এদিকে বেলা আর সন্ধ্যের মাঝামাঝি সময়টুকু সূর্যের মৃদু তির্যক কিরণ যেন উঁচু গাছগুলোকে কিছুটা সোনালি আলোয় শোভিত করেছে। ঘন জঙ্গলের দিক নির্ণয় বড্ড চাপের হয়। জঙ্গলের যে দিকেই চোখ যায় সব দিকে যেন রাস্তা বেঁকে গিয়েছে আরো গভীরে। সারি সারি উঁচু পাইন গাছ যেন মাইলস্টোন। মাধু কাকার কথা অনুযায়ী জঙ্গলের উত্তর দিকটা এখনো দুর্গম। সেদিকের গাছের ঘনত্ব বাকি জঙ্গলের তুলনায় একটু বেশি। তার সাথে লতা পাতা, বিষধর সাপ, মাকড়সার উপস্থিতি সেখানে মানুষের আধিপত্য ফেলতে দেয়নি। উত্তর দিকের জঙ্গল পেরিয়ে ফেলতে পারলেই রয়েছে ছোট ছোট পাহাড়ের সারি, অর্থাৎ অধরা নৈসর্গ। 7-5 না ভেবেই উত্তর দিকে হাঁটা শুরু করল গৌরব। পথিমধ্যে একটা শুকনো গাছের ডাল কুড়িয়ে সেটা দিয়ে মাটিতে মাঝে মাঝে আঁকি বুকি কেটে চলে। পথচিহ্ন রেখে সামনের দিকে ক্রমশ হেঁটে এগিয়ে যায় সে। দিনের আলো একটু একটু করে লালচে হয়ে আসছে। বেলা শেষ হতে বেশি সময় বাকি নেই। উত্তরে সংকীর্ণ এই পথ শুকনো পাতায় ছেয়ে গিয়েছে। মানুষের পা যে এখানে পড়ে না সেটা ভালোই বোঝা যায়। প্রকৃতি যেন সবকিছুই আগলে রেখেছে সেখানে। লাঠিও আর মাটির স্পর্শ পায় না। শুকনো পাতার আস্তরণে মাটি অবধি গৌরবের পা, লাঠি কিছুই পৌঁছয় না। তাও লাঠি দিয়ে পাতাগুলোকেই এলোমেলো করে এগিয়ে চলেছে গৌরব। শুরুর তুলনায় জঙ্গলের উত্তর দিকটা বেশ নিঝুম। এখানে পাখির ডাক বা অন্য কোনো রকম শব্দ খুবই কম, প্রায় শোনা যায় না বললেই চলে। জঙ্গলের নীরবতা দেখে মনে হয় যেন একটা মস্ত বড় সাপ তার পরবর্তী শিকারের জন্য আশেপাশেই কোথাও ঘাপটি মেরে রয়েছে। সময় এলেই সে বেরিয়ে আসবে আর মারণ পেঁচে পিঁচিয়ে ফেলবে তার আস্ত শরীরটাকে। প্রতিটা পদক্ষেপে পা সন্তর্পণে ফেলে গৌরব। এবারে গৌরবের পদধ্বনির সঙ্গে আরো একটা শব্দ জুড়ে গেল। একাকী জঙ্গলে কারোর সাথে এমনটা ঘটলে ভয় পাওয়াটা অস্বাভাবিক নয়। গৌরবের সাথেও আলাদা কিছু ঘটল না। বিষয়টা টের পেতেই কপালের ঘাম গলা বেয়ে টি শার্টে নামতে লাগলো। এর মাঝে একবার পিছু ফিরে ভীত সন্ত্রস্ত সুরে গৌরব ডেকেছিল, কে কে ওখানে? তার নিজের কথাটাই জঙ্গলের মধ্যে কেবল প্রতিধ্বনিত হলো। অন্য কোনো উত্তর এলো না। সাহস জুগিয়ে সামনের দিকে এগিয়ে যায় গৌরব।
সেই অজানা পদধ্বনি এখনো তার পিছু নিয়ে চলেছে। ঘাড় ঘুরিয়ে দেখেও লাভ হয়নি, তাই এক প্রকার ঝুঁকি নিয়ে সে হেঁটে চলেছে সামনের দিকে। লালচে আলো আরো একটু গাঢ় হয়ে আসতেই চোখে পড়ল ছোট ছোট পাহাড়। সূর্য অস্ত যাওয়ার আগে পাহাড়গুলো যেন রেঙে উঠেছে রক্তিম আভায়। সেই সৌন্দর্যে খানিকটা স্বস্তি বোধ করতেই গৌরবের মুখে একটা চওড়া হাসি ফুটে ওঠে। পায়ের শব্দটা এতক্ষণে থেমে গেছে, সেদিকে আর তার হুঁশ নেই। দুর্গম জঙ্গল ঠেলে সে যে পাহাড়ের কাছাকাছি পৌঁছতে পারবে তা সে নিজেও ভাবতে পারেনি। এই পাহাড়গুলোর কোনো নাম নেই, শহুরে সভ্যতায় এদের কোনো নামকরণ করা হয়নি। এই সেই পাহাড় মণ্ডলী যা আজও দুর্গম, কত শত রটনা ঘিরে আজও প্রকৃতির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই পাহাড়গুলো। সেই পাহাড়ের মৌনতা বড়ই স্নিগ্ধ। গৌরব জঙ্গলের ঢাল বেয়ে ক্রমশ পাথরের ছোট বড় নুড়ির উপর হেঁটে চলে। এই খোয়া ভরা পথ পেরোলেই সামনে ঝর্ণা বয়ে যাচ্ছে। জল সংলগ্ন হওয়ায় পাথরগুলো বেশ পিচ্ছিল হয়ে উঠেছে। অনতি দূরে সেই পাথরগুলোকে অধিকার করে নিয়েছে এক প্রকার শৈবাল। গৌরব সাবধানতা অবলম্বন করেই এগিয়ে চলেছে। এতক্ষণে শুনতে পাওয়া গেল বুনো টিয়ার চড়া ডাক। এইবার তাদেরও ঘরে ফেরার পালা। বেশ কিছুটা হাঁটতেই চোখে পড়ল একটা স্বচ্ছ ঝর্ণা। সত্যি গৌরবের সব কষ্ট লাঘব করতেই বোধহয় এই উপরি পাওনা। এর আগেও যে সে পাহাড় দেখেনি বা ঝর্ণার প্রেমে পড়েনি তা নয়। বাবার কর্মসূত্রেই নানান জায়গায় পোস্টিং হয়েছিল, সেখানে কমপক্ষে 2-3 বছর করে থাকতেও হয়েছিল। তাই ছোট থেকেই পাহাড় দেখা, জঙ্গল, ঝর্ণা এই সব কিছুর সাথেই সে পরিচিত। তবু সে হলপ করে বলতে পারে সেই ছোট থেকে আজ অবধিও এই শিলাগাঁওয়ের মতো প্রাকৃতিক সৌন্দর্য সে আর কোথাও দেখেনি। ঝর্ণার জল এতটাই স্বচ্ছ যে দুধ সাগরের সাথে তুলনা করলেও ভুল হবে। লোভে পড়ে গৌরব বেশ কয়েকটা ছবি ফ্রেমবন্দি করে নেয়, তবু তার স্বস্তি হয় না। কৌতূহলী দুটি চোখ যেন আটকে গিয়েছে পাহাড়ের ওই খাঁজে। সেই খাঁজ বেয়ে এই ঝর্ণা বয়ে চলেছে। একবার ঝর্ণার উপরিভাগে কোনো প্রকার উঠতে পারলে আরো বেশ কয়েকটা ভালো ছবি ফ্রেমবন্দি করা যাবে। সেই সবের থেকেও সমস্যা বলতে যা রইল, পাহাড়ের গা ঘেঁষা ওই পাথরের চাঁইগুলো দেখে মনে হচ্ছে পা রাখলেই সেটা খসে পড়বে। প্রাণ সংশয় হবে জেনেই হয়তো এই জায়গাকে দুর্গম বলে তাগিয়ে দিয়েছেন এখানকার লোকেরা। পাথরে চাইবে উপরে উঠে আসে সে। প্রথম কয়েকটা ধাপ বেশ নির্বিঘ্নেই অতিক্রম করে ফেলে গৌরব। সূর্যাস্তের বেশ অনেকটা সময় কেটে গিয়েছে এতক্ষণ। এদিকে দিনের আলো একটু কমে আসতে তা কালচে বর্ণ ধারণ করেছে। কোনো মতে কষ্ট করে উপর অবধি পৌঁছে গেলেও দিনের আলো ছাড়া ছবি তোলা অসম্ভব। এই সব নানান 7-5 ভেবে পা ফেলতে গিয়ে ঘটে বিপত্তি। অসাবধানতায় পাটা ভারসাম্য হারিয়ে ফেলে। গোটা শরীরটা সশব্দে নিচে পড়ে যাওয়ার আগে পাথরের খাঁজ বরাবর চাঁইটা কোনো মতে আঁকড়ে ধরে সে। যদিও বা সে বেশিক্ষণ এইভাবে ঝুলে থাকতে পারবে না। হাত যেন ক্রমশ পিছলে সরে যাচ্ছে। এহেন অবস্থায় দোদুল্যমান শরীরের ভার দুটো হাতের ভরসায় কোনো মতেই টিকে থাকবে না। মুখ নামিয়ে নিচের দিকে দেখতেই হাড় হিম হয়ে যায়। ভবিতব্যে কি অপঘাতী মৃত্যু লেখা ছিল? নিমেষেই গৌরবের তরতাজা শরীরটা স্বচ্ছ ঝর্ণার জলে ভেসেই যেতে পারত, কিন্তু বিধাতা বোধহয় তা চাইলেন না। গৌরব ভয়ে চোখ বুজিয়ে ফেললেও একটা শীতল স্পর্শে যেন তার ঘোর কাটে। সে নিচে পড়ে যাওয়ার আগেই দুটো ভিজে হাত তাকে শক্ত করে ধরে নেয়।
গৌরব কিছু বুঝে ওঠার আগেই নাগাপাড়া সেই অদ্ভুত সুর তার কানে ভেসে আসে। এইবার সুরটা একটু জোরালো হয়, খুব কাছ থেকে যেন সেসব শোনা যাচ্ছে। মাথার ভিতরে সুপ্ত যন্ত্রণা হঠাৎ যেন বেড়ে উঠল। চোখ দুটো খুলতেই দৃষ্টি ঘোলাটে হয়ে আসলো তার। শুধু জ্ঞান হারিয়ে ফেলার আগে সে দেখল এক যুবতী তার দুই হাত দিয়ে গৌরবের হাত দুটোকে আঁকড়ে ধরেছে। লাস্যময় সেই যুবতীর চোখ দুটো বড়ই গভীর, মায়াবী সেই দৃষ্টি উপেক্ষা করা যায় না। তার উদ্বিগ্ন সেই মুখ, অপলক দৃষ্টি কিছুই এড়িয়ে যায়নি গৌরবের। হাতের ক্যামেরা ব্যাগটা নিচে পড়ে গেছে বহুক্ষণ। ঝর্ণার জলের শব্দ ছাড়া আর কোনো কিছুই কানে আসে না তার। আস্তে আস্তে গৌরবের চোখ দুটো বুজে আসলো। তারপর কিচ্ছু মনে নেই তার। শুনছিলেন প্রীতি চক্রবর্তীর কলমে নাগায়েতের বুড়ি। গল্প পাঠ আমি রক্তিম। অন্যান্য চরিত্রে অভিষেক, সৌমিলি, তৃষা, সায়ন্তন, আর্য, রুভিনা, দেবিকা, পিয়ালি, কৌশিক, শ্রীরূপ এবং আমি রক্তিম। আবহ অভিষেক, শব্দগ্রহণ রিম্পা, প্রচ্ছদ, রৌনক, পরিবেশনায় ও পরিচালনায় টিম হররস্কোপ। আমরা ফিরছি এই গল্পে দ্বিতীয় পর্ব নিয়ে আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।